ইয়া খোদা, এরকম বলার মতো সাহস হলো কি করে তোর? তোর জিভ তো কেটে নেবে। জিভ কাটলে কাটবে, কিন্তু সত্যিটা বলার জন্য কতদিন অপেক্ষা করবো বল? শোনো, একটা গোপন খবর আছে। কি হয়েছে? তোমরা সবাই আমাকে দেখে চুপ করে গেলে কেন? ব্যাপারটা কি? এখন বেচারি কোন মুখে বলবে? যেটা বলতে চাও স্পষ্ট করে বলো। মতিবাই, শুনলাম যে যোধা বেগম নাকি পোয়াতি হয়েছে, কিন্তু বাচ্চা। বাচ্চা? তাতে কি সমস্যা? প্রশ্নটা হলো, এই বাচ্চাটা কি সত্যি সত্যি শাহেনশাহ? চুপ! আর একটাও কথা বলবে না। আরে, যখন শাহেনশাহ যোধা বেগমের সঙ্গে রাত কাটাননি, তখন কি ওপরওয়ালা এসে বাচ্চাটা দিয়ে গেছে? হ্যাঁ, তোমাদের সবার লজ্জা করছে না? যোধা বেগমের বিরুদ্ধে এত নোংরা কথা আলোচনা করছো তোমরা। ধোঁয়া তখনই ওঠে মতিবাই, যখন কোথাও ওই আগুন লাগে। আমরা তো এটাই জানতে চাই যে আগুনটা কে লাগিয়েছে। বলো 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 না, বলো 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 মতিবাই, বলো মতিবাই বলো, বলো না, বলো। মতি, কি হয়েছে তোমার? এরকম হাঁপাচ্ছ কেন? আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কেউ কিছু বলেছে তোমায়? না যোধা, মানে আমি তোমার জন্য ঔষধ আনতে গিয়ে দেরি হয়ে গেল, তাই আমি দৌড়ে এসেছি, হাঁপিয়ে গেছি। মতিবাই মিথ্যে বলছে। মতিবাই আমাকে মিথ্যে কথা কেন বলবে? ও বেচারি কি করে বলবে আপনাকে ও যা শুনে এসেছে? ও কি করে বলবে আপনাকে হারেমে যা হচ্ছে? কোন মুখে বলবে ও? আপনাকে নিয়ে যা কথা চলছে, আমার তো মাথায় কাজ করছে না বেগম যোধা। আমি তো ভাবতেই পাচ্ছি না এখানকার মানুষদের মধ্যে কতটা খারাপ চিন্তা ভাবনা রয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? আমিও তো বুঝতে পারছি না বেগম যোধা, যে কেউ এতটা কি করে সাহস পেতে পারে যে মুঘল সাম্রাজ্যের বেগমের ব্যাপারে এতটা নোংরা কথা বলতে পারে। যদি আমি তাকে ধরতে পারি বেগম যোধা, তাহলে আমি ওকে অবশ্যই হত্যা করব। কিন্তু আমি এটা মানছি যে আপনার আর আমার মধ্যে একরকম চিন্তা ভাবনা নেই, সমস্যা আছে। কিন্তু তার মানে এই নয় বেগম যোধা যে আপনাকে আর শাহেনশাহকে নিয়ে কেউ নোংরা কথা বলবে সেটা আমাকে শুনতে হবে। লোকের কাজই হলো কথা বলা, কিন্তু কেউ শাহেনশাহকে নিয়ে, ওনার বেগমকে নিয়ে, ওনার হবু সন্তানকে নিয়ে এরকম কথা কি করে বলতে পারে? সেই জন্যই আপনার এই দাসী আপনাকে কিছু বলতে পারেনি, কারণ ওর আর আমার অবস্থা একই রকম। কি বলতে চাইছেন মহামাঙ্গা? আমাকে স্পষ্ট করে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। বেগম যোধা, সবাই এটাই বলছে যে আপনার গর্ভে যে সন্তান আছে ও শাহেনশাহর সন্তান নয়। সবাই এটাও দাবি করছে যে আপনার অন্য কারুর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। মিথ্যে কথা! অবশ্যই মিথ্যে কথা, অবশ্যই মিথ্যে। আর এই মিথ্যে কথাটা আমি সহ্য করতে পারছি না বেগম যোধা। আমি জানি আপনি খুবই বিশ্বস্ত, এরকম জঘন্য কাজ করা তো দূরের কথা, এসব নিয়ে তো আপনি কখনো ভাবতেও পারেন না। দেখুন, আমি এখানে আপনার সঙ্গে এই সমস্ত কথা নিয়ে আলোচনা করতে আসিনি, আপনাকে বলতে এসেছি যে এই গুজবটা রটিয়েছে তাকে আমি খুঁজে বের করবই, তার জন্য কড়া শাস্তিরও ব্যবস্থা করব আমি। আপনি আমাকে বিশ্বাস করুন, কারণ আমি আপনাকে বিশ্বাস করি। আমি শুধু এটাই বলতে চাইছি বেগম যোধা,
আপনি এইসব কথায় কান দেবেন না। ভুলে যান যা কিছু আপনি শুনেছেন, কারণ এতে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনি মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী দিতে চলেছেন, শেহেনশার সন্তান আসতে চলেছে। ব্যাস, নিজেকে আপনি সুস্থ রাখুন আর আপনার সন্তানকে নিয়ে ভাবুন। জালালের আম্মি হওয়ার দরুন আর মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া হওয়ার দায়িত্ব আমি অবশ্যই পালন করব। খুদা হাফিজ। মানছি বেগম যোধা, আপনি তো নিজে স্বীকার করবেন না এই সন্তান কার। আপনি যদি আমেরের যোধা হন, আমিও আগ্রার মহামাঙ্গা। আমাকে এই সত্যিটা জানতেই হবে। আর জালাল আপনাকে হত্যা করার আগেই অবশ্যই আমি এই সত্যিটা খুঁজে বের করবই। যোধা, যোধা, যোধা! মহামাঙ্গাকেই আমার সন্দেহ। আমি বিশ্বাস করি যে হারেমে এরকম কথা উনিই রটিয়েছেন। কিন্তু মতি, এই কথাটা তো শাহেনশাহ আর আমার মধ্যে হয়েছিল। মহামাঙ্গা এই কথাটা কি করে রটাতে পারেন? তাহলে আর কে রটাবে? তুমি কাউকে কিছু বলনি, শেহেনশাহ কাউকে এসব কথা বলবেন না, তাহলে কে বলেছে এসব? বেশি স্নেহ দেখানো ধূর্ততার লক্ষণ যোধা। বিশ্বাস করো আর নাই করো, কিন্তু আমি মহামাঙ্গাকে একটুও বিশ্বাস করি না। হ্যাঁ, কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে যে উনি তোমার মুখ থেকে এমন কিছু শুনতে এসেছিলেন যেটা দিয়ে উনি আগুন জ্বালাতে পারেন। দেখে নিও, আজ না হলে কাল উনি এমন কোনো প্রচেষ্টা নিশ্চয়ই করবেন। কষ্ট হয়েছিল আমার, খুব রাগ হচ্ছিল তখন আপনার উপর। আমিও খুব রেগেছিলাম। আমাদের জীবনে এমন ঝড় উঠেছিল যা আপনাকে আর আমাকে যেন বহু দূরে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সত্যিটা খুবই কঠিন হয়, যে কোনো একটা দিককে বেছে নিতে হয়। আমাদের সম্পর্ক আর জীবন এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছিল, তাতে আমাদের যে কোনো একটা দিককে বেছে নিতে হয়েছিল। আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটা হলো সিদ্ধান্তের। আমি অবশ্যই ন্যায় চাই, কিন্তু আজ আমি ন্যায় চাওয়ার জন্য মুঘল সাম্রাজ্যের শাহেনশাহর সামনে দাঁড়িয়ে নেই। আজ আমি দাঁড়িয়ে আছি আমার স্বামীর সম্মুখে, যে তার স্ত্রীর ভাবনা, মান সম্মান এবং চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। আমি এটা বুঝতে পারছি না যে আমার কষ্টের ভার বেশি, নাকি যে কলঙ্ক আপনি আমার মাথায় লাগিয়েছেন তার ভার। আজ সেই কলঙ্কে জর্জরিত একজন স্ত্রী তার স্বামীর সামনে দাঁড়িয়ে আছে, ন্যায় চাইছে। বলুন, যদি একজন স্বামী তার নিরপরাধ স্ত্রীকে সন্দেহ করে, তাহলে তার স্ত্রীর কি করা উচিত? আর সে যদি শুধুমাত্র স্ত্রী নয়, বরং প্রতিষ্ঠিত রাজবংশের রাজকুমারী হয়, ক্ষমতাশালী মুঘল সাম্রাজ্যের বেগম হয়, সে ততক্ষণ ভালোভাবে শ্বাস নিতে পারবে না যতক্ষণ না তার স্বামী তাকে বিশ্বাস করছে। তাহলে উত্তর দিন আমায়, আমার কি করা উচিত? দাঁড়িপাল্লার দুটো দিক আপনার সামনে আছে। একদিকে রয়েছে ক্রোধ, আক্রোশ, আর অন্যদিকে রয়েছে পবিত্রতা। এই দাঁড়িপাল্লার দুটো দিক বাঁধা রয়েছে দড়ি দিয়ে। ঠিক তেমনই স্বামী স্ত্রীর সম্পর্ক বাঁধা থাকে বিশ্বাস দিয়ে, যা এখন আমাদের মধ্যে নেই। এটা সেই আংটি যা আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু যখন সেই সম্পর্কেরই কোনো মূল্য নেই, সেই সম্পর্ক নিয়েই সন্দেহ উঠছে, তাহলে এই চিহ্নের মূল্য কি?
আপনার যা সিদ্ধান্ত নেওয়ার তা নিতে বেশি সময় নেবেন না শাহেনশাহ। মুনিম খানের বার্তা এসেছে। মুনিম খান এবং বাহাদুর খানের নেতৃত্বে আমাদের সৈন্যদল আবুল মালিকে পরাজিত করেছে। আপনার হুকুম অনুযায়ী ওনার হামলা করবার আগেই আমরা ওনাকে উৎখাত করে দিয়েছি। আবুল মালি ওখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে গেছেন। মুঘল সাম্রাজ্য আরেকটি জয় হাসিল করলো শাহেনশাহ। শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ জয়! শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয়! শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ জয়! হুজুর, আপনার শরীর বোধহয় ঠিক লাগছে না। কিছু হয়েছে শাহেনশাহ? আমার শরীর সম্পূর্ণ সুস্থ। হুজুর, আমি বলছিলাম যে আবুল মালি ওকে পরাজিত করা হয়েছে আমি শুনেছি। আপনার কি মনে হয় আমি শুনিনি? এই বান্দা এমন কথা ভাবতেই পারে না হুজুর। দরবার বরখাস্ত করা হোক। শাহেনশাহের হুকুমে দরবার বরখাস্ত করা হচ্ছে, আর যুদ্ধ জয়ের খুশিতে সবাইকে উৎসব পালনের অনুমতি দেওয়া হলো। সেলিমা বেগমকে সংবাদ পাঠাও, আমি এক্ষুনি ওনার সঙ্গে শয়ন কক্ষে দেখা করতে চাই। যেমন বলবেন হুজুর। বেগম হুজুর, হঠাৎ আপনি এত বমি করলেন কেন? আমি কি হাকিম সাহেবাকে ডাকবো? না না, তেমন কিছু নয়। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করতে নেই বেগম সাহেবা। সকাল থেকে আপনার অনেকবার বমি হয়েছে। খাবারে কিছু সমস্যা হয়েছে বোধহয়। বেশি মশলাদার খাবার আমি সহ্য করতে পারি না। এখন আমি ঠিক আছি। সেলাম সালিমা বেগম, শাহেনশাহ আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। এক্ষুনি? ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে গুলবাদান বেগম? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কি বলবো ভাবিজান, কিছুই ঠিক নেই। হারেমে এমন খবর রটেছে যা শুনে আমি তো অবাক হয়ে গেছি। কি খবর? বেগম যোধা আর জালালকে নিয়ে। হায় আল্লাহ! মনে হয় এটা একটা গুজব। কেউ এটা নিয়ে পরিষ্কার করে কিছু বলছে না। পরিষ্কার করে বলো, কি হয়েছে? খবরটা হলো যে বেগম যোধার গর্ভে যে সন্তান এসেছে সেটা হয়তো জালালের নয়। কি? যদি একজন স্বামী তার নিরপরাধ স্ত্রীকে সন্দেহ করে তাহলে তার স্ত্রীর কি করা উচিত? আর সে যদি শুধুমাত্র স্ত্রী নয় বরং প্রতিষ্ঠিত রাজবংশের রাজকুমারী হয়, ক্ষমতাশালী মুঘল সাম্রাজ্যের বেগম হয়, সে ততক্ষণ ভালোভাবে শ্বাস নিতে পারবে না যতক্ষণ না তার স্বামী তাকে বিশ্বাস করছে। শাহেনশাহর জয় হোক। আপনি কি আমায় ডেকেছেন শাহেনশাহ? আসুন। আমার হুকুম ছাড়া কেউ যেন ভিতরে আসতে না পারে। এখন যাও, বসুন। ধন্যবাদ। ক্ষমা করবেন আমাকে, কিন্তু আপনার এই ভাবনা চিন্তার কারণটা আমি জানতে চাইছি। এই জন্যই আমি আপনাকে ডেকেছি সেলিমা বেগম। বিষয়টা এমনই যে আমি রোকেয়া বেগমের সঙ্গে এই নিয়ে আলোচনাও করতে পারবো না, কারণ ও চাইলেও সমস্যার সমাধান করতে পারবে না। খান বাবা প্রায়ই আমাকে বলতেন, খান বাবা কোনো সমস্যায় পড়লে আপনার সঙ্গে পরামর্শ করতেন, আর আপনার পরামর্শের উনি খুবই প্রশংসা করতেন। সেই জন্যই আপনাকে ডেকেছি। অনেক ধন্যবাদ, আপনি আমাকে এর যোগ্য মনে করেছেন। আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব। আমি আপনাকে প্রথম থেকেই সব বলছি।
এখন যোধা বেগমের জীবন বাঁচানোর একটাই উপায় আছে, ওনার জ্ঞান ফেরাতে হবে। ওনার সাহায্য কেবল ওনার সহার মানে আপনি করতে পারেন। সেই জন্য আমার কালো কাপড়ের কথা মাথায় আসে। যদি কালো কাপড় শরীরে জড়ানো হয় তাহলে তা শরীর গরম রাখে, আর আমি সেই জন্যই কালো কাপড় দিয়ে আপনার শরীর ঢেকে দিই। যোধা বেগম মা হতে চলেছেন। আপনি নিশ্চয়ই আমার অস্বস্তির কারণ বুঝতে পেরে গেছেন। যোধা বেগমের কথা আমায় চিন্তা করতে বাধ্য করছে, আর এদিকে হাকিম সাহেবাও খুবই যোগ্য, আর আমার কাছে কোনো কারণ নেই ওনার কথাকে অবিশ্বাস করার। আমি যতই এ ব্যাপারে ভাবছি ততই আমার মাথা কাজ করছে না। সেই জন্য আমি আপনার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে চাই। এবার আপনি বলুন আমার কি করা উচিত। খানেখানা বৈরাম খানের প্রথম বিবি রহিমকে জন্ম দেওয়ার সময় তখন হাকিম সাহেবা একটা ভুল করেছিলেন। উনি তো বলেই দিয়েছিলেন উনি গর্ভবতী নন। যাই হোক, প্রথম মাস তো পেরিয়ে গেল, কিন্তু দ্বিতীয় মাসেও উনি বললেন যে উনি গর্ভবতী নন। কিন্তু যখন তৃতীয় মাস শুরু হলো তখন উনি বুঝলেন যে উনি কোথাও একটা ভুল করছেন। তখন উনি জানতে পারলেন যে বেগম সাহেবা গর্ভবতী, উনি মা হতে চলেছেন। সঙ্গে সঙ্গে উনি খান সাহেবের কাছে ক্ষমা চাইলেন আর নিজের ভুল স্বীকার করে নিলেন। এই কথাটা আপনি কি হিসেবে বলছেন? আপনার কথা শুনে এটা আমার বিশ্বাস হচ্ছে যে আপনি সত্যি বলছেন। আর যদি যোধা বেগমের কথা বলেন, ওনার সম্বন্ধে কিছু ভুল বলাটাই সবচেয়ে বড় ভুল হবে। ওনার সততার উপরে আমার পুরো বিশ্বাস আছে। এটাও তো হতে পারে যে আপনারা দুজনেই ঠিক। হতে পারে আপনি যোধা বেগমকে স্পর্শ করেননি আর অন্য কারোর সঙ্গে যোধা বেগমের সম্পর্কও হয়নি। কিন্তু এটা কি করে হতে পারে সালিমা বেগম? হয় আমি সত্যি বলছি, না হলে যোধা বেগম। কখনো কখনো সত্যিটা প্রমাণ করতে গেলে সমস্যায় পড়তে হয় শাহিনশাহ। এটাও তো হতে পারে আসল সত্যিটা আমাদের চিন্তাভাবনার বাইরে। আমি বলতে চাইছিলাম যে শুনুন সালিমা বেগম, চলুন আমার সঙ্গে। ক্ষমা করবেন মালিকায়ে আজম, কতজনের মুখ বন্ধ করবেন আপনি? আমি আপনাকে প্রথমে জানাইনি, কিন্তু আমের থেকে আগ্রায় ফেরার পথে একজন দাসী আমাকে বলেছিল যে জালাল আর যোধার মধ্যে কোনো সম্পর্কই তৈরি হয়নি। আমি ওই দাসীকে চুপ করিয়ে দিয়েছিলাম, কারণ ওদের দুজনের মধ্যে যদি সম্পর্কই না থাকে তাহলে এই সন্তান কোথা থেকে এলো? সেই জন্যই বলছি, আপনি আর কতজনকে চুপ করাবেন? তাহলে তো এই হারেম খালি হয়ে যাবে। প্রশ্নটা হলো যে এই গুজব রটানোর সাহস দেখালো কে আর কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু কোনো আগুন ছাড়া তো ধোঁয়া ওঠে না। আমি মহামাঙ্গার সাথে একলা কথা বলতে চাই। মহামাঙ্গা, যাদের আমি বাইরে পাঠালাম তারাও আমার আপনজন, আমার কাছের মানুষ, কিন্তু এই বিষয়টা এখন রাজনীতির সাথে জড়িত। আমি মালিকা আর তুমি ওয়াজির, তাই আলাদা করে আলোচনা করাটা দরকার। বলো, তুমি এটা কেন বললে? ধোঁয়া তখনই বেরোয় যখন কোথাও আগুন লাগে। আমার মনে হচ্ছে তুমি এমন কিছু জানো যেটার বিষয়ে আমি এখনো জানি না। ক্ষমা করবেন মালিকায়ে আজম, কিন্তু আমি নিজের কানে কিছু শুনেছিলাম। আমি জালালের সঙ্গে রাজনৈতিক কিছু কথা বলতে ওর কক্ষে গিয়েছিলাম, আর ওখানে আমি জালাল আর বেগম যোধার কিছু কথা শুনে ফেলি। তখন জালাল বেগম যোধাকে জিজ্ঞাসা করছিল যে ওনার গর্ভে যে সন্তান আছে সেটা কার, কারণ জালাল এখনো বেগম যোধাকে স্পর্শই করেনি। হায় আল্লাহ! আসুন আম্মি যান। আমাকে আম্মি বলবে না তুমি?
তোমাকে আমি বরাবরই নিজের মেয়ের মতো দেখেছি, তোমার সাথে সবকিছু ভাগ করে নিয়েছি। আমার আনন্দ, আমার কষ্ট, আমার খুশি, তার প্রতিদান এই দিলে যোধা বেগম? আজ আমি জালালের আম্মি নয়, মারিয়াম মাকানি হয়ে এসেছি যোধা বেগম। সেই মারিয়াম মাকানি যার মাথার ওপর মুঘল সাম্রাজ্যের সম্মানের দায়িত্ব আছে। এই বিষয়টা এখন হারেমের সম্মানের সাথে জড়িত। বলো, তোমার গর্ভে পালিত সন্তানের আব্বা কে?